আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে একটা খুবই সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আসলে সবাই অনেক বেশি উদ্বিগ্ন বা অনেক বেশি চিন্তিত আমার কাছে মনে হয়েছে। সেটা হইতেছে রিসেন্টলি ফিনল্যান্ড ইমিগ্রেশন থেকে সবাইকে মেইল করা হচ্ছে, ডিপোর্টের নোটিশ দেওয়া হচ্ছে, আবার অনেকের কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আপনারা যখন ব্যাচেলরে বা মাস্টার্সের জন্য ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেছেন, তখন আপনাদের যখন কন্টিনিউয়াস পারমিটে আপনাদের ভিসা গ্র্যান্ট হয়েছে, তখন কিন্তু আপনাদের আরপি কার্ডের পিছনে লেখা আছে যে আপনারা পার উইক 30 আওয়ার করে ওয়ার্কের সুযোগ পাবেন। এখন ফিনল্যান্ডে জব ক্রাইসিস আছে, ভালো কথা, এটা আসলেই মানি। ফিনল্যান্ডে এখনও জব ক্রাইসিস আছে, ওই পরিমাণ জব নেই যেই পরিমাণ স্টুডেন্ট ফিনল্যান্ডে অবস্থান করছে। আবার একেবারে জব নেই তাও কিন্তু না। ফিনল্যান্ডে মূলত জবটা আসে হচ্ছে আপনার স্কিলের উপর। আপনার কাছে যদি প্রপার স্কিল থাকে আপনি ফিনল্যান্ডে জব পাবেন, আপনার কাছে যদি প্রপার স্কিল না থাকে আপনি 1 বছর থাকার পরেও এখানে জব পাবেন না। আমি অনেক পরিচিত বাংলাদেশি ভাই ব্রাদারের সাথে মিশছি, বা আমার সাথে পরিচয় আছে এখনও, যারা ফিনল্যান্ডে আসার 3 দিন পরেও জব পাইছে, অনেকে আছে 7 দিন পরেও জব পাইছে। আবার অনেকের সাথে আমার রিসেন্টলি পরিচয় হয়েছে যারা গত 1 বছর ধরে ফিনল্যান্ডে আছে কিন্তু জব পায়নি। তো এই জবের সিচুয়েশনটা আলাদা, হ্যাঁ, এই সেক্টরটা আলাদা। কিন্তু কথা হচ্ছে যারা এই যে ডিপোর্টের মেইলগুলো পাচ্ছেন, কেন পাচ্ছে বা বাকিরা কেন পাচ্ছে না, আমি আপনাদেরকে এই জিনিসটা একটু সচেতন করার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা করা। দেখেন, আমি শুরুতেই বলছি আপনাদের 30 আওয়ারের একটা ওয়ার্ক পারমিট কিন্তু তারা স্টুডেন্ট হিসাবে আপনাদেরকে দিয়েছে। আপনারা কখনো কি একটু হিসাব করে দেখছেন যে এই 30 আওয়ার ওয়ার্ক করলে আপনারা মূলত কত টাকা ফিনল্যান্ডে ইনকাম করতে পারেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসে তারা অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং তারা বিভিন্ন প্রকার ঋণ ধার করেই ফিনল্যান্ডে পড়াশোনা করতে আসে। তাদের মাথার উপর একটা প্রেশার থাকে যে হ্যাঁ, আমাদেরকে এই ঋণ ধার, এগুলো ফ্যামিলির ঋণ, এগুলো পরিশোধ করতে হবে। কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করে তো এগুলো আসলে করতে পারেন না। আপনি এ পর্যন্ত যারা ডিপোর্টেশনের মেইলগুলো পেয়েছে, আপনারা যদি তাদের কাছে জানতে চান বা তাদেরকে বলতে বলেন, তাহলে আপনারা দেখবেন তারা কিন্তু সবাই আপনার কম বেশি কি বলে এটাকে, ইনকাম কিন্তু ফিনল্যান্ডে করছে। তারা সবাই কম বেশি ফিনল্যান্ডে ইনকাম করছে, এবং তাদের সবারই ডেফার নেওয়া ছিল ইউনিভার্সিটিতে। তো তারা সবাই যদি ডেফার নিয়ে ইনকাম করে, তাহলে তো ফিনল্যান্ড সরকার আপনাকে ছেড়ে দিবে না। ফিনল্যান্ড সরকার আপনাকে বলবেই যে আপনি এখন দেশে চলে যান, আপনার এখানে আসলে মূল কাজ পড়াশোনা না। কারণ আপনি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করেন যে আপনি ডেফার যে নেন একটা ইউনিভার্সিটি থেকে, ডেফারের ক্রাইটেরিয়া কি কি? একটা ইউনিভার্সিটি থেকে ডেফার নিতে হলে আপনার কাছে মাত্র 2টা ক্রাইটেরিয়া আছে, 2টা। একটা হচ্ছে আপনাকে অবশ্যই কোনো সিরিয়াস হেলথ ইস্যু হইতে হবে, তাহলে আপনি উইদাউট এনি রিজনে ডেফার নিতে পারবেন। অথবা আপনার মেন্টাল কোনো কি বলে এটাকে, প্রবলেম হচ্ছে বা ফ্রাস্ট্রেশনে আছেন, মেন্টাল প্রবলেম আপনি ফেস করতেছেন, তাহলে আপনাকে ইউনিভার্সিটি আপনাকে ডেফার দিবে। তা আমি এখন পর্যন্ত যে কয়টা ডেফারের নোটিশ দেখলাম, আমার সাথে 3 জন শেয়ার করছিল ডেফারের নোটিশগুলা, সেখানে ফিনল্যান্ড সরকার খুব সুস্পষ্টভাবে লিখে দিয়েছে। প্রথম একটা নোটিশ আমি দেখলাম যেখানে লেখা ছিল যে সে মেন্টাল হেলথের ইস্যু দেখিয়ে ভার্সিটি থেকে ডেফার নিয়েছে 1 বছর, কিন্তু সে মেন্টাল ইস্যু থাকার পরেও
সে মাসিক ইনকাম করতেছে 2,500, 3,000, 3,500 ইউরো। তো আপনি যদি ক্যালকুলেট করে দেখেন যে আপনার ফিনল্যান্ডে যে মিনিমাম ওয়েজের যে ব্যাপারটা আছে 11 ইউরো করে, আপনি যদি 11 ইউরো 30 ঘন্টা জব করেন এবং 1 মাস আপনি জব করেন, 1 মাস জব করার পরে আপনার ইনকাম করার কথা 1300 থেকে 1500 টাকা হাইয়েস্ট। তো এইটা হচ্ছে একটা পার্ট টাইম ওয়ার্কার, যে সেই পার্ট টাইম ওয়ার্কারের আপনার হচ্ছে ইনকাম, একটা স্টুডেন্ট হিসাবে আপনি যেটা লিগালি ইনকাম করতে পারেন। কিন্তু সেখানে তার ইনকাম ব্যাংকে আসছে প্রায় 2,500, 3,000, কোনো মাসে 4,000। তো এই যে এত টাকা ইনকাম আসছে, এই ইনকামটা ফিনল্যান্ড তো আসলে আপনার ইলিগালি কোনো ইনকাম করা যায় না। আপনি যা ইনকাম করবেন সব কিছু আপনার ট্যাক্সের আওতায় পড়বে, আপনার নামে ইনভয়েস হয়ে কোম্পানি আপনাকে বেতন দিবে। সো এই যে টাকাগুলো ইনকাম যে হচ্ছে, গভর্নমেন্টের কাছে তো এইটা নোটিশ যাচ্ছে যে আপনি এত টাকা ইনকাম করতেছেন, তো আপনি ভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন না, আপনি রিজন দেখাইছেন আপনার মেন্টাল প্রবলেম হচ্ছে। সেখানে আপনি কিভাবে মেন্টাল প্রবলেম থেকে 3,000, 4,000 ইউরো ইনকাম করতেছেন? এটা তো অবশ্যই গভর্নমেন্টের একটা লিগাল প্রশ্ন, গভর্নমেন্ট এটা প্রশ্ন করতেই পারে। আর গভর্নমেন্ট এই প্রশ্ন করে আপনাকে তো কোনো আপনার প্রতি অবিচার করতেছে না, তারা একদম লিগালি আপনার কাছে জানতে চাইছে যে আপনি এই ইনকামটা যে করছেন, এই ইনকামটা কিভাবে সম্ভব। আপনি যদি পড়াশোনার পরে এই ইনকামটা করতেন, গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা থাকতো না। আপনি পড়াশোনা করতেছেন না 1 বছর, আপনাকে একটা ফিক্সড টাইম দেওয়া হয়েছে যে আপনি ফিনল্যান্ডে এই 4 বছর বা 2 বছরের মধ্যে মাস্টার্স অথবা 4 বছরের মধ্যে ব্যাচেলর কমপ্লিট করবেন। আপনি কি করতেছেন? আপনি সেখানে 1 বছর পড়াশোনাই করতেছেন না, কিন্তু আপনি ইনকাম করে যাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনি ডিপোর্টেশনের নোটিশ পাবেন, এটা একদম লিগাল। সেকেন্ড আর একটা ইস্যু, আপনি ক্রেডিট কমপ্লিট করেন না ভার্সিটির, এটাও একটা অ্যালার্মিং একটা বিষয়। দেখেন, একটা কান্ট্রি আপনাকে, আপনি যখন ফিনল্যান্ডে আসছেন, আপনি শুধু টিউশন ফিটা দিচ্ছেন, আপনি এই জিনিসটা বলতেই পারেন যে আমি তো টাকা দিয়ে পড়তেছি, আমি 1 বছরে পড়ি, 2 বছরে পড়ি, 10 বছরে পড়ি, আমার ব্যাপার। আপনার ব্যাপার ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু ফিনল্যান্ডের যে রুলস অ্যান্ড রেগুলেশন, এই রুলস অ্যান্ড রেগুলেশনটাও কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি যে শুধু ফিনল্যান্ডে টিউশন ফি দিচ্ছেন, গভর্নমেন্ট যে আপনার জন্য কিছু করতেছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ফিনল্যান্ডে আপনি যে ট্রান্সপোর্টেশন ব্যবহার করতেছেন, ফিনল্যান্ডে যে আপনি যে হাউস ব্যবহার করতেছেন, প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরি সেক্টরে স্টুডেন্টদের জন্য কিন্তু ফিনল্যান্ড সাবসিডি দিচ্ছে। তাহলে ফিনল্যান্ড যদি প্রত্যেকটা জায়গায় সাবসিডি দেয় আপনার স্টুডেন্ট হওয়ার কারণে, আপনাকে তো অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফিনল্যান্ড আমাকে হেল্প করতেছে। আপনি যদি সেই জিনিসটা মাথায় না রাখেন, তাহলে তো এটা গভর্নমেন্টের জন্য আপনি একটা বার্ডেন। আপনি এইচএসএল এর টিকিট করতেছেন, এইচএসএল এর টিকিট একটা, আপনি যদি 2টা জনের টিকিট করেন, একটা রেগুলার পার্সনের হচ্ছে 58 টাকা ফি আসে, যেখানে আপনি সেই টিকিটটা কাটতেছেন 40 টাকা দিয়ে। সেই যে 18 টাকা করে আপনাকে যে সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট, কিসের জন্য দিচ্ছে? আপনি একজন ভ্যালিড স্টুডেন্ট, এই জন্যই তো দিচ্ছে। তো আপনি যখন একটা ভ্যালিড স্টুডেন্ট এই সুবিধাগুলো নিচ্ছেন, তখন গভর্নমেন্ট তো চাইবেই যে যত দ্রুত সম্ভব আপনার এই সুবিধাগুলো তারা হচ্ছে বন্ধ করতে। কারণ আপনি 4 বছরে কমপ্লিট করে ফেললে গভর্নমেন্টের 4 বছরের বেশি আর এই সুবিধাগুলো আপনাকে দিতে হবে না। কিন্তু আপনি যদি এই 4 বছরের পড়া যদি 10 বছরে কমপ্লিট করেন, তাহলে তো গভর্নমেন্ট আপনাকে 10 বছর ধরে এই সাবসিডি আপনাকে দিতে হবে। তো সেটা তো গভর্নমেন্ট কখনোই চাইবে না, তাই না? এটা তো একদম বেসিক একটা জিনিস। আপনি চাইবেন যে আপনি যে কাজটা 10 দিনে করতে পারেন, সেই কাজটা আপনি 1 মাস ধরে করবেন? অবশ্যই না। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট এই জিনিসগুলো গভর্নমেন্টের চোখে বাঁধতেছে, গভর্নমেন্ট দেখতেছে যে স্টুডেন্টরা ক্রেডিট কমপ্লিট না করে কাজের প্রতি বেশি ঝোঁক দিচ্ছে। এই জন্য গভর্নমেন্ট এখন নতুন রুলস অ্যাপ্লিকেবল করছে যে আপনি যদি ক্রেডিট কমপ্লিট না করেন, আপনার পড়াশোনা ঠিক না রাখেন, আপনি যদি হচ্ছে আপনার যেটা আপনার জন্য বরাদ্দ ইনকাম, আপনি যদি এর থেকে ওভারে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে তারা একটা অ্যাকশন নিচ্ছে। কিন্তু সব জায়গাতেই কিন্তু গভর্নমেন্ট যে শুধু অ্যাকশন নিচ্ছে, গভর্নমেন্ট যে খারাপ তা না, সব জায়গাতেই কিন্তু একটা ছাড় আছে। আমি কিছুদিন আগে একজনের মেল দেখলাম, তাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে বলছে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে বলছে, তাকে কিন্তু ডিপোর্টেশনের কোনো কথা বলে নাই। তার কিন্তু 2 বছরের পর্যাপ্ত ক্রেডিট কমপ্লিট করা, সে ক্রেডিট কমপ্লিট করছে, সে পড়াশোনা করছে, তারপরে সে ইনকাম করছে। তো তার কাছে ফিনান্সিয়াল জাস্ট স্টেটমেন্ট চাইছে যে তুমি যে ইনকামগুলো করছো, এই ইনকামগুলো কোথায় কী অবস্থায় আছে। এখন এইখানেও একটা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যে ভুলটা করেন, আপনার যখন লিগ্যাল ইনকাম থাকবে ফিনল্যান্ডে,
আপনি ধরেন সাপোজ প্রতি মাসে 2000 টাকা করে ইনকাম করতেছেন, আপনার বাসা ভাড়া, আপনার থাকা খাওয়া খরচ, এই সব কিছু বাদ দিয়ে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ব্যাংকে থাকার কথা, ঠিক আছে? আপনি যখন ফিনল্যান্ডে আসছেন তখন কিন্তু আপনি গভর্নমেন্টের একটা চার্ট ফলো করে তাদেরকে দেখাইছেন যে ফিনল্যান্ডে থাকতে হলে কত টাকা তাদের খরচ হবে আপনার, এবং এই টাকাটা আপনাকে কে দিবে। সো একটা জিনিস চিন্তা করেন, ফিনল্যান্ড গভর্নমেন্টের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি হিট করছে? আপনার স্পন্সর আছে যে আপনাকে 1 বছরে থাকা খাওয়ার খরচ বহন করবে, সে বলছে আপনি ফিনল্যান্ডে আসার আগে সেই 1 বছরের থাকা খাওয়ার খরচ আপনার কাছে আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, সেটা আপনি ডিক্লেয়ার করছেন, স্টেটমেন্ট দেখাইছেন, তারপর আপনি ফিনল্যান্ডে আসছেন। এখন আপনি ফিনল্যান্ডে আবার ইনকাম শুরু করছেন। ইনকাম শুরু করার পরে আপনার অ্যাকাউন্টে মাস শেষে কোনো টাকা থাকে না। কেন? তাদের কাছে তো এই তথ্যগুলো আছে যে আপনার অ্যাকাউন্টে আপনি কত টাকা ইনকাম করতেছেন, আপনার ব্যাংকে স্যালারি কত টাকা ঢুকতেছে, কিন্তু তারা দেখতেছে এই টাকাগুলো তাদের দেশের মধ্যে নাই, টাকাগুলো কোথায় গেছে। আপনার তো একটা লিগ্যাল ওয়ে থাকতে হবে, আমি টাকাগুলো দেশে পাঠাচ্ছি, টাকাগুলো দেশে কিভাবে পাঠাচ্ছি। আমি একজনের চিনি, আমার খুব ক্লোজ একজন, সে প্রতি মাসে 3000 2500 করে টাকা ইনকাম করে। সে খুব রিসেন্টলি ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য একটা মেল পাইছে। সো গতদিন এসে আমার সাথে আলাপ করতেছিল। তা আমি তাকে বুঝাইলাম যে জিনিসটা আমি আপনাদেরকেও শেয়ার করি। একটা জিনিস চিন্তা করেন, আপনারা সবাই বাংলাদেশে টাকা পাঠান কিভাবে জানেন? টাকা পাঠানো হচ্ছে, আমি এখান থেকে ইউরো দিব, কে বাংলাদেশে আমাকে ইনস্ট্যান্ট এখন দিতে পারবে, টাকা দিতে পারবে, আমাকে টাকা দিক, আমি হচ্ছে এখান থেকে ইউরো দিয়ে দিব। তো এই জিনিসটা তো আসলে কোনো লিগাল ওয়ে হইল না। এই জিনিসটা তো আপনার কোনো লিগাল ওয়ে আপনার হলো না। আপনি মাসে 2000 ইনকাম করতেছেন, কিন্তু মাসে আপনার খরচ 1000 টাকা, আপনার মাসে ব্যালেন্স থাকার কথা 1000 টাকা, কিন্তু সেই 1000 টাকাও আপনার ব্যাংকে নাই। তাহলে এই টাকাটা কোথায় গেছে? এটা তো গভর্নমেন্টের একটা কনসার্ন। এই টাকাটা কোথায় গেছে? আর আপনি প্রতি মাসে একজনকে টাকা দিতেছেন দেশে টাকা পাঠানোর জন্য, এটাও তো গভর্নমেন্ট তো তাকেও ধরবে 2 দিন পরে যে তুমি এত টাকা একজনের কাছ থেকে কিভাবে নিতেছো, তার সাথে তোমার চুক্তি কি, তাই না? ফিনল্যান্ড ক্যাশলেস কান্ট্রি, এটা সবাই জানে, এখানে ক্যাশ খুব কম ইউজ হয়। তা আপনাদেরকে এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে যে আমি টাকাটা ইনকাম করছি, এই টাকাটা পুরাটাই তোমার ব্যাংকে থেকে যাওয়ার কথা। খরচ করলে না বড় যে 50% খরচ হবে, বাকি 100% খরচ হইলেও সেই খরচ তো আমি কার্ড দিয়ে করছি বা আমার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করছি, সেটা আমি কোথায় খরচ করছি? তাহলে গভর্নমেন্ট যখন এই জিনিসগুলো দেখতেছে যে আপনি মাসে 5000 ইনকাম করতেছেন, কিন্তু আপনার ব্যাংকে দিন শেষে 100 টাকা পড়ে আছে, 150 টাকা পড়ে আছে, তখন গভর্নমেন্ট তো আপনার কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাইবেই যে তুমি এই টাকাগুলো কোথায় খরচ করছো, কি করছো, কিভাবে পাঠাইছো। আপনি দেশে টাকা পাঠান, কোনো সমস্যা নেই, আপনি লিগাল ওয়েতে পাঠান, আপনি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠায় লিগাল ওয়েতে পাঠান। গভর্নমেন্ট আপনাকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না, কারণ গভর্নমেন্টের কাছে তখন ওই তথ্য থাকবে বেরোতে যে আপনি এই টাকাগুলো দেশে আপনার মা বাবাকে পাঠাইছেন, আপনার ফ্যামিলির জন্য পাঠাইছেন। আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চাইবে না। আপনি রেগুলার ক্রেডিট কমপ্লিট করেন ভার্সিটির, আপনাকে ক্রেডিট কমপ্লিট করার পর আপনি যদি রেফার না নেন, আপনাকে গভর্নমেন্ট কোনো ইস্যু করবে না। আপনি ভুল রিজন দিয়ে রেফার করবেন, আপনি তারপরে সেখান থেকে হচ্ছে ইনকাম করবেন, তাহলে তো গভর্নমেন্ট আপনাকে ডিপোর্টেশনের নোটিশ দিবেই। এটা একদম স্বাভাবিক একটা বিষয়। এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করে ফিনল্যান্ডের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলেন, আমার মনে হয় না কারোরই এখানে কোনো সমস্যা হবে। আর হ্যাঁ, কিছু জিনিসে স্টিল নাও প্রবলেম হচ্ছে এবং হবে, সেটা হচ্ছে কি, আপনার ফিনল্যান্ড এখন এআই ইন্টিগ্রেশন করছে মনিটরিংয়ের জন্য। সো এআই ইন্টিগ্রেশন করার কারণে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে আপনার ভার্সিটি থেকে অটো ডেফার দিয়ে দিয়েছে 6 মাসের বা 3 মাসের। সেই ক্ষেত্রে এআই ডিটেক্ট করতেছে যে আপনি পড়াশোনা করতেছেন না বা কিছু না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা আপনাকে যদি কোনো ধরনের কোনো মেইল বা কোনো কিছু বলে, আপনার কাছে অপশন আছে তাদের সাথে কমিউনিকেট করার, আপনার সাথে অপশন আছে তাদের সাথে যোগাযোগ করার, তাদেরকে বোঝানোর, বলার।
সো আপনি তাদেরকে বলতে পারবেন, বুঝাইতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে। আপনি তাদেরকে বলেন, বুঝান যে আমি এরকম এরকম করে আসছি, আমার অটো রেফার হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে কিছু করার নেই, আপনাকে ওরা এখান থেকে বের করে দিবে না। এই জিনিসটা আপনি সুযোগ পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর ফিনল্যান্ডে আপনাকে থাকতে হইলে রুলস অ্যান্ড রেগুলেশন মানতেই হবে। আর একটা জিনিস সবচেয়ে বড় যে বিষয়টা আমি বারবার বলি, ফিনল্যান্ডের মানুষ বাংলাদেশের মতো চাপাবাজ না। আমরা একটা কথারে 10 বার 10 রকমভাবে বলি, আমরা 3 হলে সেটাতে 300 বানাই দিই, ঠিক আছে? বাট ফিনল্যান্ডের মানুষ একটাই কথা বলবে এবং ওইটা 100% অথেন্টিক হবে, এবং তারা বিলিভ করে যে আপনি যে কথাটা তাদেরকে বলতেছেন সেই কথাটাও 100% অথেন্টিক। আপনি চাপা মারতেছেন, তাদের কাছে চাপা বলতে আসলে কোনো কিছু নাই। তারা মুখের কথাটাকে, কমিটমেন্টটাকে অনেক প্রায়োরিটি দেয়। সো আপনি যদি আপনার কথা রাখতে পারেন, আপনার কমিটমেন্ট রাখতে পারেন, আপনাকে ফিনল্যান্ডে কেউ কখনো আটকাইতে পারবে না। এটা একদম বাস্তব কথা। এখানে দুইটা জিনিসের ভ্যালু খুবই মারাত্মক। একটা হচ্ছে আপনার টাইমের ভ্যালু, সময়ের কাজ সময় করা, আপনি কাউকে টাইম দিয়ে সেই টাইম মতো আপনি আসা। আর একটা হচ্ছে আপনার কথার ভ্যালু। আপনি যদি এই দুইটা ভ্যালু না রাখতে পারেন তাহলে আপনার জন্য ফিনল্যান্ড খুবই দুর্বিষহ একটা জায়গা হবে। আপনাকে ফিনল্যান্ডে থাকতে হইলে এই দুইটা জিনিস মেনে আপনাকে থাকতে হবে। তো যারা ডিপোর্টেশনের মেইল পাচ্ছেন বা হচ্ছে যারা ডেফারে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখনও সময় আছে, আপনারা ওয়াইজলি লিগালি ডিসিশনগুলো নেন, কাজ করেন। আমার মনে হয় না আপনাদের এরপরে প্রবলেম হবে বা আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে। আপনারা আপনাদের ক্রেডিটগুলো টাইমলি কমপ্লিট করেন, আপনারা যে লিগাল ইনকামগুলো করতেছেন সেগুলো সব লিগাল চ্যানেলে করেন, এবং ডেফার নেওয়া থেকে বিরত থাকেন। এই কয়টা জিনিস যদি আপনারা একটু ফলো করে চলতে পারেন, আমার মনে হয় না আপনাদেরকে ফিনল্যান্ড সরকার খুব একটা বোদার করবে। আর যারা বর্তমান বাংলাদেশ থেকে যারা দেখতেছেন ভিডিওটা, জব সিচুয়েশন নিয়ে জানতে চাচ্ছেন, আমি জব সিচুয়েশন নিয়ে, জব কিভাবে খুঁজবেন, এখানে কি কি উপায়ে ইনকাম করা যায়, বা বাংলাদেশে আপনার কি কি বা স্কিলগুলো শিখে আসলে আপনার এখানে জবের জন্য হেল্প হবে, এই জিনিসগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপনাদেরকে দিব। আপনারা আশা করি আপনাদের জন্য উপকার হবে। আর ফিনল্যান্ডে যে সকল ভাই ব্রাদাররা আছেন, আপনারা আপনাদের যে পরামর্শগুলো আমি শেয়ার করলাম, আমার ছোট্ট বুদ্ধিতে আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু ফাইলগুলো নিয়ে কাজ করার ফলে আমি যতটুকু জানছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও যদি আপনাদের কারোর কোনো কিছু নিয়ে আমার সাথে ডিসকাশন করার প্রয়োজন মনে হয় বা আপনারা ডিসকাস করতে চান, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউবে আমি কমেন্টে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করব পরামর্শ দিয়ে। আর যে জিনিসগুলো বিস্তারিত আলোচনা করলাম, যারা নতুন আসছে ফিনল্যান্ডে, একদম নতুন বা ডেফারে আসছে, একদম অনেক জুনিয়র আসছে যারা এখন এসেই শুরুতেই ডেফার, তাদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো যে তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখো, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এইটুকুই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা যারা ফিনল্যান্ডে আছে বিশেষ করে তাদের সকলের সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ডেফার এবং এই বিষয়গুলো নিয়ে জানতে পারে। আসসালামু আলাইকুম।